আওয়ামী লীগের দুঃশাসনের কারণে মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ মানুষের জীবনকে তো আমি উপেক্ষা করতে পারি না। ৮৪টা পয়েন্টে আলোচনা হয়েছে, কিন্তু তারপরে যে বিষয়ে আলোচনা হয়নি সেগুলোও দেখি পরে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। ৭১কে বাদ দিয়ে পরের কিছু হয় না। আমরা সবাই চাই অভ্যুত্থানের চেতনার বিপক্ষে যেন বাংলাদেশ না যায়। বাম গণতান্ত্রিক জোটের সাধারণ সম্পাদক বজলুর রশিদ স্পষ্ট বলেছেন, আমরা জুলাই সনদে সই করব না। এই প্রত্যাখ্যানের পেছনে আসলে রাজনৈতিক যুক্তি কি? তারা কি আসলে মানে সনদকে প্রতিষ্ঠানগত সংস্কারের চেয়ে রাজনৈতিক যে সমঝোতার দলিল হিসেবে দেখছে, এমনটা কিছু জায়গায় বলা হচ্ছে। আপনার এর পেছনে আসলে যুক্তিটা কি দাঁড়াবে একটু বলবেন? গত রাতে নতুন করে আমাদেরকে পাঠানো হয়েছে সনদটা আবার, যেটার উপর স্বাক্ষর হবে ১৭ তারিখে। আজকে তড়িঘড়ি করে যে মিটিংটা ডাকা হয়েছিল, কেন এই মিটিংটা ডাকা হয়েছিল, কি আলোচনা হবে কিছুই বলা হয়নি। সবাই বলেছে আসেন একটু জরুরি ভিত্তিতে। তা আমাদের দলের পক্ষ থেকে জরুরি ভিত্তিতেই যাওয়া হয়েছে এবং গিয়ে যে বিষয়টা দেখা গেল যে ওই যে সনদের যে অঙ্গীকারনামা আছে, ৭ দফা অঙ্গীকারনামা, তার ২ নম্বর দফায় আছে যে এই সনদ পূর্ণাঙ্গভাবে সংবিধানে তফসিল হিসাবে অন্তর্ভুক্ত হবে। তখন আমাদের কথা হলো, আচ্ছা ৮৪টা বিষয় আলোচনা হয়েছিল, তার মধ্যে ১৯টা বিষয় ছিল সাংবিধানিক। এর মধ্যে কিছু বিষয়ে আমরা একমত হয়েছি, সবাই ঐক্যমত। কিছু বিষয়ে চূড়ান্ত বিরোধ আছে মূলনীতির বিষয়, আর কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে। এটা থাকা সত্ত্বেও কেমন করে আপনারা লিখতে পারেন যে পূর্ণাঙ্গভাবেই তফসিলে অন্তর্ভুক্ত হবে? তাহলে তো এতদিন ধরে যে আমরা আলোচনা করলাম, এই আলোচনাটাকে আপনারা কোনো কেয়ারই করলেন না। মানে আপনারা যা মনে করেছেন সেটাই আপনারা লিখেছেন। তার যদি আপনারা যা মনে করেন সেটাই আপনারা লিখবেন, সেটাই অন্তর্ভুক্ত করবেন, তো ঠিক আছে আপনারা করেন। আমরা বলেছি যে আমাদের তো কিছু নীতিগত প্রশ্ন আছে, সেই নীতিগত জায়গাগুলো তো আমরা বিরোধ করেছি। তারপরে কিছু আছে পদ্ধতিগত প্রশ্ন। পদ্ধতিগত প্রশ্নে আমাদের সঙ্গে বিরোধ থাকলেও যদি সবাই মিলে মানে, আমরা হয়তো নোট অফ ডিসেন্ট দিয়েও সেটা মানতে পারি। কিন্তু আপনি যখন নিজেই লিখলেন যে পূর্ণাঙ্গভাবে এটাকে তফসিল অন্তর্ভুক্ত করা হবে, তখন আপনি আগে যে কাজ করেছেন আর এখন যে লিখেছেন দুটোর মধ্যে একটা ভীষণ অসঙ্গতি থাকছে। এটা হলো এক। ২ নম্বর হলো এইটা নিয়ে আদালতে ৩ নম্বর ধারায় আছে যে এটা নিয়ে আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। আচ্ছা, আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না, কেউ জানতে চাইবে না, কেউ বুঝতে চাইবে না, এটা কেন আমরা বন্ধ করে দেব? আজ থেকে ২০ বছর পরে বাংলাদেশের ইতিহাস যখন কেউ পড়বে, বাংলাদেশের এইরকম একটা গণ অভ্যুত্থান হয়েছিল, যে অভ্যুত্থানে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ ছিল, এত রক্ত, এত অশ্রু, এত আমাদের স্বপ্ন, সেই সময় কি কি ঘটনা ঘটেছিল, সেখানে কি কি বিতর্ক ছিল, সেখানে কি কোনো আশাভঙ্গের ঘটনা ঘটে নাই? সেখানে যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা থেকে কি মানুষ কোনো কোনো ক্ষেত্রে প্রতারিত হয় নাই? কোনো কোনো ক্ষেত্রে কি প্রতিশ্রুতি ভঙ্গ হয় নাই? এগুলো কি ইতিহাসে লেখা থাকবে না? যেমন মুক্তিযুদ্ধের সময় যে আমাদের আশা ছিল, মুক্তিযুদ্ধের পর কি সব আশা আমাদের বাস্তবায়িত হয়েছে? হয় নাই। আমরা সেটা নিয়ে কি প্রশ্ন তুলি না যে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হয় নাই? মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কেউ কেউ ব্যবসা করেছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে কেউ কেউ তার ক্ষমতায় থাকার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছেন এবং মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে অন্যের কণ্ঠরুদ্ধ করার চেষ্টা করেছেন। এগুলো আমরা বলি না? তাহলে জুলাই চেতনা নিয়ে ইতিমধ্যে যে ঘটনাগুলো ঘটছে, এগুলো নিয়ে কি আমরা কথা বলতে পারবো না? এগুলো নিয়ে কি আদালতে যেতে পারবো না কখনো? তাহলে এইটাও যদি এখন অন্তর্ভুক্ত থাকে তাহলে কি দাঁড়ালো? তার মানে এমন একটা জিনিস তৈরি করা হলো যে আপনারা এটা মানলে ভালো, না মানলেও ভালো, আমরা আমাদের কাজ করেছি, এইরকম যদি অ্যাটিটিউড হয় তার মধ্যে সেই জিনিসে স্বাক্ষর করা না করা আমাদের কিছু আসা যায় না। এক আর একটা বিষয় দেখুন, খুবই তাৎপর্যপূর্ণ, ৮৪টা পয়েন্টে আলোচনা হয়েছে, কিন্তু তারপরে যে বিষয়ে আলোচনা হয়নি সেগুলোও দেখি পরে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। তো এটাও তো একটা, এটা বলবো স্ট্রেপ একটা এক ধরনের প্রতারণা, শুধু একটা অনৈতিকও বটে, কারণ এটা তো আপনি আলোচনা করেননি। আচ্ছা, তারপরে আরেকটা বিষয় হলো, তফসিলে যখন এটাকে আপনি অন্তর্ভুক্ত করবেন, জুলাই সনদকে তফসিলে অন্তর্ভুক্ত করবেন, ওয়েল, কিন্তু এই জুলাই সনদকে তফসিলে অন্তর্ভুক্ত করতে গিয়ে আমাদের মুক্তিযুদ্ধের যে ঘোষণা এবং মুক্তিযুদ্ধের যে প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এগুলো কি তাহলে রিপ্লেসড হয়ে যাবে এটা দিয়ে? যেমন ধরুন, আমাদের প্রত্যেকের জীবনের একটা ইতিহাস থাকে, একটা রাষ্ট্র এবং সমাজেরও একটা ইতিহাস থাকে। আমার একটা কৈশোর আছে, আমার একটা যৌবন আছে, আমার একটা প্রৌঢ়ত্ব আছে। আমি তো আমার এখন প্রৌঢ়ত্বে এসেছি বলে আমার যৌবনকে বাদ দিয়ে দিতে পারি না। ফলে আজকে বাংলাদেশের 53 বছর বয়সে আমি কি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সেই গৌরব উজ্জ্বল ইতিহাসটাকে বাদ দিতে পারি কোনোভাবে? পারি না তো। আওয়ামী লীগের দুঃশাসনের কারণে মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ মানুষের জীবনকে তো আমি উপেক্ষা করতে পারি না। কিংবা পাকিস্তানি দুঃশাসনটা এখানে তো জায়েজ হয়ে যায় না। যেমন পাকিস্তানিরা দুঃশাসন প্রতিষ্ঠা করেছিল বলে ব্রিটিশ বিরোধী আন্দোলনটা, সেটাকে আমরা বাতিল করে দেই না। ব্রিটিশ বিরোধী স্বাধীনতার আন্দোলন
সেটার মধ্য দিয়ে আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম, সেই স্বাধীনতা তো পাকিস্তানিরা তার সঙ্গে চরম দ্বিচারিত করেছিল। সে কারণে তো আবার আমাদের মুক্তিযুদ্ধের জন্য লড়াই করতে হয়েছে। ফলে একটা রাষ্ট্রের হিস্ট্রির একটা কন্টিনিউটি থাকে, ডেভেলপমেন্ট অফ হিস্ট্রি থাকে, ডায়নামিক অফ হিস্ট্রি থাকে। ফলে আমাদের ৭১কে বাদ দিয়ে পরের কিছু হয় না, বরঞ্চ ৭১-এর মধ্য দিয়ে যে বাংলাদেশ হয়েছে, সেই বাংলাদেশে ৯০-এর অভ্যুত্থান হয়েছে, সেই বাংলাদেশে ২৪-এর অভ্যুত্থান হয়েছে। মানে ৭১-এর অপূর্ণ স্বপ্নগুলোকে বাস্তবায়ন করবার জন্য বারবার মানুষ রাস্তায় নেমেছে। ফলে আপনি যদি এটাকে রিপ্লেস করার কথা বলেন, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কথা আপনারা দুদিন পর বলতে পারেন আপনাদের কি আছে, আপনারা স্বাক্ষর করলেই কি না করলেই কি, ঠিক আছে, আমরাও তাহলে বলবো আমাদের স্বাক্ষর করলেই কি না করলেই কি, যদি হয় করলাম না স্বাক্ষর। এইরকম জায়গায় কিন্তু আমাদেরকে ঠেলে দেওয়া হয়েছে। আমরা মনে করি, আমরা সবাই চাই অভ্যুত্থানের চেতনার বিপক্ষে যেন বাংলাদেশ না যায়। এত সংগ্রাম, এত ত্যাগ, এটাকে যেন কেউ না করে।